আসসালামু আলাইকুম, সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের সকল রকমের রোমান্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। স্যার, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। লোকটির কথা শুনে অপাসের লোকটা বলে উঠল, গুড, তোমরা অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওকে স্যার। শিবা ফোনটা কেটে দিয়ে তার সঙ্গীদের কাছে গেল। ওই রামু, স্যার বললো কিছুক্ষণের মধ্যেই এখানে আসছে। সবটা ঠিকঠাক তো? হ্যাঁ বস, সব ঠিকঠাক। হ্যাঁ, কোনো রকম গন্ডগোল যেন না হয়। না বস, কোনো রকম গন্ডগোল হবে না। যা, সবাইকে বলে দে স্যার আসছে। ওকে। এরা সবাই হলো কালো জগতের সাথে যুক্ত হওয়া ছোটখাটো গুন্ডা। ওই দলের লিডার হচ্ছে শিবা। ঘণ্টাখানেক পর শিবা দলের একজন এসে বলল, বস, একজন এসেছে। পাঠিয়ে দে। ওকে বস। ওদের কথার মাঝে একজন লোক ওদের আড্ডাখানায় এসে হাজির হলো। শিবা সহ লোকটার দিকে সবাই তাকায়। 5 ফুট 11 ইঞ্চি লম্বা একটা লোক, মুখটা মাস্ক দিয়ে ঢাকা। আপনি কে? যার জন্য কাজটা করলে তাকেই বলেছ আপনি কে? এটা ঠিক মানা যায় না। আপনি স্যার? ইয়েস। সরি স্যার, বুঝতে পারিনি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা ঠিকঠাক করেছো, তার জন্য তুমি তোমার মূল্য পেয়ে যাবে। থ্যাঙ্কস স্যার। এবার বলো, আমার জিনিস কোথায়? এই রামু, নিয়ে আয়। ওকে বস। রামু ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে, সাথে একটা মেয়ে। মেয়েটার মুখ ওড়না দিয়ে বাঁধা, হাতটাও পেছন করে দড়ি দিয়ে বাঁধা। এই তো বস, নিয়ে এসেছি। স্যার, আপনার জিনিস। ওই মুখটা খুলে দে। রামু মেয়েটার মুখ থেকে ওড়নাটা সরিয়ে দিল। মেয়েটাকে দেখে লোকটা চমকে উঠল। কে এটা? মানে, একেই তো আপনি নিয়ে আসতে বলেছেন। না, এই মেয়ে অন্যজন। দেখুন স্যার, আমরা আমাদের কাজ করে দিয়েছি, আমাদের টাকা দিয়ে দিন। আর মেয়েটাকে নিয়ে আপনি যা ইচ্ছে করুন, আমাদের টাকা দিয়ে দিলেই হবে। লোকটা রেগে শিবার দিকে তাকালো, তারপর মেয়েটার দিকে তাকিয়ে কি যেন ভেবে বলল, তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে, কিন্তু পরের কাজ আর তোমরা পাবে না। এই মেয়ে, চলো আমার সাথে। মেয়েটা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, কথা শুনতে পাও না? মেয়েটা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। আরে কি হলো, অজ্ঞান হয়ে গেল কেন? কি দিয়েছো ওকে? এই রামু অজ্ঞান হয়ে গেছে কেন? আসলে বস, ওকে অজ্ঞান করার জন্য ড্রাগসের ইনজেকশন পুশ করা হয়েছিল। হোয়াট? তোমরা কি পাগল? ক্লোরোফর্ম দিয়ে করলেই তো হতো। ড্রাগস দিয়েছো মেয়েটাকে, ধারণা আছে তোমাদের এতে মেয়েটার কি ক্ষতি হতে পারে? এই স্যার, বেশি জ্ঞান দিবেন না, ভালো হবে না। আমরা কিন্তু ভালো লোক নই, আপনার অবস্থা খারাপ করে দিব। আমাদের সাথে অনেক বড় বড় মাফিয়াদের যোগসূত্র আছে। কাদের কাদের সাথে আছে শুনি? ব্ল্যাকওয়ার্ডের সাথে আমার সম্পর্ক আছে, জানেন? ও তাই নাকি? হ্যাঁ। আমি কে জানো? কে আপনি? ব্ল্যাক ওয়ার্ল্ড দলের লিডারের ভাই। কথা শুনে প্রত্যেকে চমকে উঠল। আপনি ব্ল্যাকওয়ার্ড দলের লিডারের ভাই? তাই আমাকে এসব ভয় দেখিয়ে লাভ নেই। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে। লোকটা মেয়েটাকে কোলে তুলে নিয়ে ওইখান থেকে চলে যায়। বস, এটা কি হলো? এত বড় দলের লিডারের ভাই আমাদের মতো সাধারণ গুন্ডাদের দিয়ে কাজ করালো। এটাই হচ্ছে ব্ল্যাকওয়ার্ড দলের কাজ। ওরা নিজেরা কোনো বড় কাজ করে না, ছোটদের দিয়ে করায়। আজ পর্যন্ত কেউ ওদের লিডারকে দেখেনি, কোনো পুলিশ আজ পর্যন্ত ওকে ধরতে পারেনি। হেব্বি চালাক তো। হ্যাঁ, অনেক পুলিশ কেস আছে, কিন্তু একটাতেও ওদের কোনো লোক ধরা পড়েনি। খুব চালাকির সাথে নিজের প্ল্যান সাকসেসফুল করে ব্ল্যাক কিং। বস, আমি তো ব্ল্যাক কিং এর ফ্যান হয়ে গেলাম। অনেক কাহিনী আছে ব্ল্যাক কিং এর। কোনো কাজ করার পর কোনো সূত্র ছেড়ে যায় না, তাই কেউ এখনো তাকে ধরতে পারেনি, আর পারবেও না। ওদিকে লোকটা মেয়েটাকে নিয়ে একটা বাড়িতে চলে আসে। লোকটার কোলে একটা মেয়েকে দেখে সকল সার্ভেন্ট অবাক হয়ে যায়। তিশা, বলুন স্যার। গেস্ট রুমটা খুলে দাও, আর কেউ ডক্টরকে ফোন করো। লোকটা তাড়াতাড়ি গেস্ট রুমে গিয়ে মেয়েটাকে শুইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসে। ডক্টর, দেখুন মেয়েটাকে। রুহান, কি হয়েছে মেয়েটার? মেয়েটাকে ড্রাগস ইনজেকশন দেওয়া হয়েছে। ডক্টর একবার রুহানের দিকে তাকিয়ে মেয়েটার দিকে দেখতে লাগলো। রুহানের মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে, কারণ সে চায় না কোনো নিরপরাধ মানুষ তার কারণে কোনো ক্ষতি হোক। আর এটাও দাদা জানতে পারলে রেগে যাবে, তাই চিন্তা করছেন।
রোহান দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উসকুস করছে। হঠাৎ একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনতে পাওয়া গেল। কি হয়েছে এখানে? রোহান তাকিয়ে দেখলো দাদা রিকান এসেছে। নায়ক রিকান 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, একদম বিদেশিদের মতো, চোখের মনি গাঢ় বাদামি রঙের, জিম করা 6 প্যাক বডি। রিকানের গালে টোল পড়ে, ওর টোল পড়া গালের হাসিতে হাজারো মেয়ে ফিদা। রিকান একজন বড় বিজনেসম্যান, পাশাপাশি মাফিয়া। রোহানও দেখতে অনেকটা রিকানের মতো, কিন্তু রিকানের মতো ওর গালের টোল পড়ে না। তবে রোহানের পেছনেও রয়েছে মেয়েদের লাইন, সব মেয়েদের ড্রিম রিকান আর রোহান। ওরা যে মাফিয়া জগতের সাথে যুক্ত, এটা ওরা ছাড়া কেউ জানে না। আসলে দাদা ভাই, রিকান ওকে চুপ করতে বলেন। ডক্টরকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ড্রাগস দেবার জন্য অজ্ঞান হয়ে গেছে। চিন্তার কিছু নেই, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। ও রোহান, ওনাকে আগিয়ে দিয়াই। চলুন। রিকান আর ডক্টর চলে যান। রিকান রুম থেকে চলে যাচ্ছিল, কিন্তু কি যেন ভেবে পেছন ফিরে মেয়েটার দিকে তাকিয়ে একবার অবাক হলো। এ কে? রিকান ভালো করে মেয়েটার দিকে দেখতে লাগলো। মেয়েটার হাইট 5 ফুট 2 হবে, চিকন গায়ের রং, ফর্সা গোলাপি ঠোঁট, এলোমেলো চুল আর ঘুমন্ত মুখ দেখে রিকানের মনে এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। রিকান ওইখান থেকে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। রোহান ডক্টরকে এগিয়ে দিয়ে ওর দাদার কাছে যায়। দাদা ভাই আসবো? হ্যাঁ আয়। রিকান রোহানকে একটা প্রশ্ন করে। রোহান রিকানের দিকে তাকিয়ে ঢোক গিলে তাকায়। ও যেটা ভয় করেছিল সেটাই হলো। কি হলো, চুপ করে আছিস কেন, বল। আসলে দাদা ভাই, আমি মিস্টার রাজের মেয়েকে তুলে আনতে বলেছিলাম, কিন্তু লোকগুলো এই মেয়েটাকে তুলে এনেছে। সেটা বুঝলাম, ভুল হয়েছে, কিন্তু তুই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছিস কেন? না মানে তোর সেক্রেটারি লাগবে বলছিলে, তো তাই ভাবলাম মেয়েটাকে যদি করা হয়। তুই এখন যা এখান থেকে। রোহান রিকানের কথা শুনে অবাক হলো। রিকান ওকে কিছু না বলে চলে যেতে বললো। এটা ঠিক ওর হজম হলো না। রোহান কোনো কথা না বলে মনে হাজারটা প্রশ্ন নিয়ে চলে গেল। ওর দাদার রাগ নিয়ে ওর যথেষ্ট ভালো ধারণা আছে। ও জানে ওর দাদা রেগে গেলে কি করবে, তাই চলে গেল। রোহান চলে যেতেই রিকান ঘরের দরজাটা বন্ধ করে সিগারেট টানতে টানতে বারান্দায় গিয়ে বসলো। আজকে অনেক দিন, অনেক বছর পর ওর মনে অনুভূতি জন্ম নিচ্ছে। ও জানে না এই অনুভূতির মানে কি। ছোটবেলা থেকে অনেক অবহেলা পেয়ে বড় হয়েছে, কখনো কারো ভালোবাসা পায়নি। অবহেলা পেতে পেতে পাথরের পরিণত হয়েছে আর তৈরি হয়েছে মাফিয়া কিং। কিছুক্ষণ পর রোহান নিজের রুমে ছিল, তখন সার্ভেন্ট এসে বলল, স্যার, মেয়েটার জ্ঞান ফিরেছে। ও আমি যাচ্ছি। আর দাদা ভাই কোথায়? স্যার তো নিজের রুমেই আছেন। ও তুমি যাও। সার্ভেন্ট চলে যায়। রোহান গেস্ট রুমে যায়, গিয়ে দেখে মেয়েটি বিছানায় জড়ো হয়ে বসে আছে। হ্যালো। মেয়েটা ওর দিকে তাকায়। রোহানকে দেখে মেয়েটি ভয়ে আরো জড়ো হয়ে বসে। ভয় পাবার কোনো কারণ নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার নাম কি বলো? ফাবিয়া। কি করো তুমি? কোথায় থাকো? পড়াশোনা অনার্স 3rd ইয়ার, গার্লস হোস্টেলে থাকি। আর তোমার বাবা মা? কেউ নেই আমার। ও আচ্ছা, তুমি ওদের ওখানে কি করে গেলে? আসলে আমি কলেজ শেষ করে হোস্টেলে ফিরছিলাম, তখন কয়েকজন গুন্ডা আমাকে জোর করে গাড়িতে তুলে আর আমার কাঁধে কিছু একটা ফুটিয়ে দেয় আর আমি অজ্ঞান হয়ে যাই। ও কিন্তু আপনি কে আর আমাকে এখানে কোথায় এনেছেন? আমি রোহান, আর গ্রুপ অফ কোম্পানির মালিক রিকান রায়হানের ছোট ভাই। রিকান রায়হান মানে যার পেছনে হাজারটা মেয়ের লাইন লাগে, সেই ছেলেটা? ফাবিয়ার কথা শুনে রোহান ওর দিকে ভ্রু কুচকে তাকালো। ফাবিয়ার খেয়াল আসে ও কি বলে ফেলেছে, তাই চুপ করে যায় লজ্জায়। রোহান কিছুক্ষণ ফাবিয়ার দিকে তাকায়, তারপর বলে, হ্যাঁ, সেই রিকান রায়হান। ও, আমাকে এখানে কেন এনেছেন? আমি তোমাকে ওদের থেকে উদ্ধার করে আনলাম, এখন আর তোমার কোনো ভয় নেই, তুমি এখানে পুরোপুরি সেফ। ধন্যবাদ। আচ্ছা, এবার কি আমি ফিরে যেতে পারি? তুমি যেতে পারো, কিন্তু কি? তোমাকে আমি একটা কাজের অফার দিতে যাচ্ছি, তুমি চাইলে সেটা নিতে পারো। কি কাজ? রিকান রায়হানের পার্সোনাল সেক্রেটারি। ফাবিয়া অবাক হয়ে রোহানের দিকে তাকালো। রিকান রায়হান ওর মতো সাধারণ মেয়ের কাছে শুধু একটা স্বপ্ন, সেখানে পার্সোনাল সেক্রেটারি হয়ে থাকার সুযোগটা তো ফাবিয়ার কল্পনার বাইরে ছিল। কি হলো? কিছু না। রাজি নয় নাকি? হ্যাঁ রাজি, কিন্তু একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আমাকে কেন সেক্রেটারি হবার অফার দিচ্ছেন? আপনি তো আমাকে চেনেনও না। আমরা যাদের কাজে নেই তাদের তো আগে থেকে চিনি না, তাই বলে কি তাদের কাজে নেই না?
সেটা নয়, কিন্তু আমি বুঝতে পারছি তোমার কনফিউশনের কারণটা। আসলে আমার দাদা ভাই মানে রিকানের যে হারে সেক্রেটারি চেঞ্জ হয়, মনে হয় এত জামা কাপড়ও মানুষ চেঞ্জ করে না। কেন? রাগী মানুষ তো, একটু কিছু ভুল হলেই সোজা বার করে দেয়। কোনো ছেলে রাগের কারণে ওর সেক্রেটারি হতে চায় না। মেয়েরা আসে কিন্তু একদিনের বেশি কেউ টেকে না। আমাদের অফিসে প্রতিদিন সেক্রেটারি নিয়োগ চলে। ও, রুহান কথাগুলো শুনে ফাবিহার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো। ঠিকই, কিন্তু নিজের ক্রাশ বয়কে এত কাছ থেকে দেখার সুযোগ ও কিছুতেই হাতছাড়া করতে চায় না। তোমার শরীর যদি ভালো লাগে তাহলে তুমি বাড়ি চলে যেতে পারো। আমি বাড়ি যাব। ওকে, তুমি যাও, কিন্তু মনে রেখো কালকে অফিসের প্রথম দিন, সকাল 10টায় চলে আসবে। দেরি করবে না। দাদাভাই কিন্তু দেরি একদম পছন্দ করে না। ঠিক আছে। ফাবিয়া রুহানের থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের দিন সকালে খাবার টেবিলে রোহান, আজকে সেক্রেটারি নতুন কাউকে ঠিক করেছিস তো? খাদের দড়ি আনিস কে জানে, একটাও ঠিক মতো কিছু করতে পারে না। এবারও যদি ভুলভাল কাউকে সেক্রেটারি করিস, এবার আমি তোকে বের করে দেব, বলে দিলাম। এবার কোনো ভুল নয়, একদম ঠিক জনকেই নিয়োগ করেছে। ঠিক হলেই ভালো, না হলে তোর কপালে দুঃখ আছে। রিকান ব্রেকফাস্ট করে চলে যায়। আল্লাহ গো, এবার যেন দাদা ভাইয়ের সেক্রেটারি পছন্দ হয়, না হলে আমি শেষ। ঘড়ির কাঁটাতে 10:10। রোহান রিকানের কেবিনের সামনে দাঁড়িয়ে পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। ও এতটাই চিন্তিত যে মনে হচ্ছে নখটাই খেয়ে ফেলবে। ম্যানেজার, মেয়েটা আসলো? না স্যার। ও, রুহান খালি পায়চারি করছে। এর মধ্যে পিয়ন এসে বলল, রোহান স্যার আপনাকে রিকান স্যার ডাকছে। আজকে আমার দিন শেষ। তাড়াতাড়ি যান, আবার রেগে যাবে। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি উপরে গিয়ে জান্নাতবাসী হতে পারি। আমি এবার যান। রুহান ভয়ে ভয়ে রিকানের কেবিনের দরজার সামনে গেল। মে কামিন? নো, ওইখানেই দাঁড়িয়ে থাক তুই। কেন? আবার বলছিস কেন? তোকে বের করে দেই নেই, তোর ভাগ্য ভালো। দাদা ভাই, তোর নিয়োগ করা মানুষটা কোথায়? একদম পারফেক্ট, তাই না? এই তার পারফেক্টের নমুনা। 10:15 হয়ে গেল, এখনো পাত্তা নেই। রুহান কিছু বলে না, কারণ ওর কথা বলার মতো কোনো মুখ নেই। আমার না রাগ উঠছে, তুই এখান থেকে যা। দাদা ভাই, যা এখান থেকে। রুহান চুপচাপ চলে যায়। রিকানের চেয়ারে বসে কাজ করতে থাকে। রুহান আবার দরজা টোকা মারে। কে? আমি। আবার এসেছিস কেন? রেগে আছিস আমার ওপর? তুই যা এখান থেকে, না হলে মার খাবি। রুহান চলে যায়। কিছুক্ষণ পর আবার দরজায় টোকা পড়ে। তুই কি আমার হাতে মার খাবি এখন? রিকান কথাটা বলে দরজার দিকে তাকিয়ে দেখলো কেউ নেই। ও আবার কাজ করতে লাগলো। 2 মিনিট পর মে আই কাম ইন? কারোর কণ্ঠ শুনে রিকান মাথা তুলে তাকিয়ে সামনের মানুষটাকে দেখে থমকে গেল। রিকান তাকিয়ে দেখলো সেদিনের মেয়েটা, অর্থাৎ ফাবিহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মে আই কাম ইন স্যার? ইয়েস। ফাবিহা ভেতরে আসে। রিকান বুঝতে পারছে না ফাবিহা এখানে কেন। আপনি এখানে? ফাবিহা এক নজর রিকানের দিকে তাকালো। রিকান একটা ব্ল্যাক লুকে আছে। ফর্সাতে কালোটা খুব ভালো লাগছে। ফাবিহা এই প্রথম রিকানকে এত কাছ থেকে দেখছে। ফাবিহা নিজেকে সামলে নিয়ে বলল, আমি ফাবিয়া, আপনার সেক্রেটারি। রিকান চমকে উঠল। ফাবিহাকে এক নজর ভালো করে দেখলো। ফাবিহা একটা সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে। চুলগুলো বেনি করা, মুখে সাজ নেই, কিন্তু চোখে হালকা করে কাজল দেওয়া। ফাবিহার এই সাধারণ সাজই রিকানের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করলো। ও, তা এত লেট করে আসলেন কেন? আসলে স্যার রাস্তায় জ্যাম ছিল খুব, তাই দেরি হয়ে গেল। ও, আপনি এখন একটু বাইরে যান। আর হ্যাঁ, রোহান মানে আমার বাইকে একটু ডেকে দেবেন। ওকে। ফাবিহা বাইরে বেরিয়ে দেখে রোহান দাঁড়িয়ে আছে। প্রথম দিনে লেট দাদা ভাই, তোমার সাথে আমাকেও বের করে দেবে। সরি। সরি বলে আর কি হবে? ভেতরে কি হলো সেটা বলো। আমাকে বাইরে আসতে বললো আর আপনাকে ভিতরে যেতে বললো। রোহান ঢোক গিলল। আবার আমাকে কেন? মনে হয় এটাই বাতিল হয়ে গেল। সাথে আমিও। রোহানের মুখ কালো করে রিকানের কেবিনের দিকে ঢুকে। এটা কাকে নিয়োগ করেছিস তুই? সরি, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। ওকে। আমি মেয়েটাকে এখনই বের করে দিচ্ছি। রোহান তাড়াতাড়ি করে বের হতে গেলে রিকান বলল, কোথায় যাচ্ছিস? ফারিয়াকে বের করতে। আমি বলেছি। মানে? মানে মেয়েটা থাকুক।
ওকে সব কাগজগুলো ভালো করে বুঝিয়ে দে, যাতে কোনো ভুল না হয়। ওকে? ওকে। রোহান কেবিন থেকে বের হয়ে মুখ ভার করে। কি হলো স্যার? যা হওয়ার তাই হলো। ওই কে আছিস? আবার সেক্রেটারির খোঁজ কর। তার দরকার নেই। কেন? কারণ ফারিয়াই থাকবে এখন। হ্যাঁ? নয় হ্যাঁ, ফারিয়া চলো, তোমাকে সব কাজগুলো বুঝিয়ে দেই। ফাবিহা আর রোহান চলে যায়। কি হলো এটা? রিকান স্যার মেয়েটা দেরি করে আসা সত্ত্বেও মেয়েটাকে রেখে দিল। কেসটা কি হলো? কয়েকদিন কেটে যায়। ফাবিহা মন দিয়ে কাজ করে। রোহান আর ওর মাঝে একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। রিকান ফাবিহার সাথে দরকার ছাড়া কথা বলে না। অফিসের সবাই অবাক, কারণ এই প্রথম কোনো সেক্রেটারি এত দিন আছে, তাও আবার একজন মেয়ে। ফাবিয়া, হ্যাঁ বলুন। এই ফাইলটা স্যারের সাইন লাগবে। স্যার আজ অফিসে আসবে না, তাই বাড়িতে গিয়ে সাইনটা করাতে হবে। আমাকে বলছেন কেন? তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমিই তো যাবে স্যারের বাড়ি। আমাকে যেতে হবে? হ্যাঁ, গাড়ি নিচে আছে, যাও। ওকে। ফাবিহা রিকানের বাড়িতে আসে। ওকে সবাই দেখে অবাক হয়। আপনি? হ্যাঁ আমি। রিকান স্যার আসছেন? হ্যাঁ, উপরে আছে। কোন রুমটা? উপরে গিয়ে ডান দিকে প্রথম রুমটা। ফাবিহা উপরে উঠে যায়। ফাবিহা রিকানের রুমে গিয়ে দেখে কেউ নেই। ফাবিহা খেয়াল করলো গোটা রুমটা ব্ল্যাক কালারের ডেকোরেশন করা। বাবা গো, সবটা ব্ল্যাক। মনে হচ্ছে রুম তো নয়, একটা অন্ধকার জগতে এসে পড়েছি। ফাবিহা এদিক ওদিক খুঁজে দেখে কেউ নেই। কোথায় গেল স্যার? আমি নিচে চলে যাই। ফাবিহা রুম থেকে বের হচ্ছে, তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে যেতে ওকে ধরে নেয়। ফাবিহা তাকিয়ে দেখে রিকানের গোটা গা ভিজে। দেখে মনে হচ্ছে মাত্র গোসল করেছে। চুল থেকে টপ টপ পানি ফাবিহার মুখে পড়ছে। ফাবিহা দেখে রিকানের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। স্যার। রিকানের ধ্যান ভাঙতে ফাবিহা ডাকে। ও তাড়াতাড়ি ফাবিহাকে দাঁড় করিয়ে দেয়। তুমি এখানে? একটা ফাইলে সাইন করানোর ছিল। আপনি আসুন, আমি নিচে গিয়ে বসি। ফাবিহা ওখান থেকে চলে যায়। বেচারি এখনো শক থেকে বের হতে পারেনি। রিকানের ওই লুক দেখে হাওয়া বের হয়ে গেছে। ওইদিকে রিকান ফাবিহার চোখের দিকে তাকিয়ে এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল। কেন এমন হলো কারণটা ওর জানা নেই। ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে রেডি হয়ে নিচে গেল। রিকান নিচে গিয়ে দেখলো রোহান আর ফাবিহা হেসে হেসে কথা বলছে। ওর একটু রাগ হলো, বুকের মাঝে চিনচিন করছে। রোহান, এখানে কি করছিস? ফারিয়ার সাথে একটু আড্ডা মারছিলাম। কাজ নেই তোর? না, এখন আমি ফারিয়ার সাথে আড্ডা মারবো। যা ইচ্ছা কর। রিকান রাগ করে চলে যেতে যেতে ফাবিহাকে ডাক দেয়। স্যার দাঁড়ান। ফাবিহার কথা শুনে রিকান দাঁড়িয়ে যায়। কি বলো? স্যার আপনার সাইন লাগবে। রিকান ফাবিহার হাত থেকে ফাইলগুলো নিয়ে সাইন করে দিয়ে চলে যায়। রিকান চলে যেতেই রুহান ফাবিহার সাথে কথা বলতে থাকে। এটা কেন জানি রিকানের সহ্য হচ্ছে না। রাত্রিবেলায়। দাদা ভাই, দেখেছো? সব প্ল্যান ঠিকঠাক তো? সবটা হয়ে গেছে। গুড। দাদা ভাই, একটা কথা বলবো? কি বল? দাদা ভাই, আমরা কেন মাফিয়া জগতের সাথে যুক্ত আছি? আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তবুও তুমি কেন এই খারাপ জগৎটার সাথে যুক্ত আছো? কিন্তু আমাকে তুমি সবটা থেকে দূরে রাখছো কেন? রিকান রুহানের এমন প্রশ্নে চুপ করে যায়। দাদা ভাই বলো, আমি তোমার ভাই হয়ে জানি না তুমি মাফিয়া জগতে কেন আছো। তুমি তো কোনো বেআইনি কাজ করো না, তাহলে কেন নিজেকে ওই জগৎটার সাথে নিজেকে জড়িয়ে রেখেছো? বলো দাদা ভাই। রোহান, কি হচ্ছে? এসব বাদ দে। না দাদা ভাই, আজ আমাকে সবটা বলতেই হবে। বলো তুমি। রিকান কিছুক্ষণ চুপ থেকে রোহানের দিকে তাকিয়ে বলল, কি জানতে চাস তুই? তুমি ব্ল্যাক কিং, মাফিয়া জগতের ব্ল্যাক কিং, যাকে গোটা জগতে সবাই ভয় করে। কিন্তু তুমি আসলে কি করো? মাফিয়া কিংয়ের আসল কাজ কি? আমার বিশ্বাস, আমার দাদা ভাই যে কিনা আমাকে সৎ পথে থাকার শিক্ষা দিয়েছে, অন্যায় থেকে দূরে রেখেছে, সেই দাদা ভাই অন্যায় কাজ করে, এটা আমি বিশ্বাস করি না। মাফিয়া এমন একটা জগৎ, কেউ এখানে একবার ঢুকলে আর বেরিয়ে আসতে পারে না। আমিও পারিনি,
তৈরি হয়েছি মাফিয়া জগতের ব্ল্যাক কিং। আমি কখনো চাইনি তুই এসবের মাঝে জড়িয়ে যা, তাই সব সময় তোকে এসব থেকে দূরে রেখেছি, তোকে সঠিক শিক্ষা দিয়েছি। আর আমি ফিরেওছি, তুই মানুষের মতো মানুষ হয়েছিস। আমি আর কিছুই চাই না, কিছুই না। রিকান কথাগুলো বলে চলে যায় এখান থেকে। দাদা ভাই, আজও এড়িয়ে গেলি তুই। আসলে তুই কি করিস সেটা তো আমি জানবই। পরের দিন অফিসে রোহানের মন খারাপ। রিকানের মাফিয়ার কাজের কোনো ধরনের ইনফরমেশনও পাচ্ছে না। ব্ল্যাক ওয়ার্ল্ডের আন্ডারে কাজ করার লোক বা কাজকর্মগুলো সম্পর্কে কেউ কিছু জানে না। রোহানের ধ্যান ভাঙে ফাবিহার ডাকে। হ্যালো স্যার। হ্যালো ভাবিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনার কি মন খারাপ? কই না তো। ও হুম, স্যার, একটা কথা আপনাকে বলার ছিল। কি? আমার ক্লাস আছে আজকে, আমাকে যেতে হবে। আর কালকে আমি অফিসে আসতে পারবো না। কেন? কলেজে একটু দরকার আছে। ও, এখন কলেজে যাবে তো? হুম। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই। আমাকে তুমি বন্ধু ভাবতে পারোনি এখনো, তাই না? চলুন। যেতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে অফিসের বাইরে তুমি বলে ডাকতে হবে, আর রোহান বলতে হবে। ওকে। চলো। ফাবিহা রোহান চলে যায়। এই সবটা দেখছিল রিকান ল্যাপটপে বসে। ওরা কি কি বলছিল সেটা শুনতে পায়নি, কিন্তু ফাবিহা রোহানের সাথে হেসে হেসে কথা বলছে এটাও মানতে পারছে না। আমার এমন লাগছে কেন? তাহলে আমি কি ফাবিয়াকে? না, এটা হতে পারে না। রিকান রায়হান কাউকে ভালোবাসতে পারে না, কারো প্রতি নিজের দুর্বলতাও প্রকাশ করতে পারে না। ওইদিকে রোহান ফাবিহার কলেজের সামনে গাড়ি দাঁড় করে। ম্যাম, আপনার কলেজে চলে এসেছি। থ্যাঙ্কস। ওয়েলকাম। চলো আমার বন্ধুর সাথে দেখা করাই, সে তো বিরাট বড় ফ্যান। ও তাই নাকি? তাহলে তো দেখা করতেই হচ্ছে। আমি গাড়িটা পার্কিং করে আসছি, তুমি একটু দাঁড়াও। রোহান গাড়ি পার্ক করে ফাবিহার কাছে আসে। চলো। ফাবিহা রোহানের সাথে কলেজে ঢুকে। সবাই রোহানকে দেখে, তার উপর ফাবিহার সাথে দেখে অবাক হয়। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। ফাবিহা সেসব কথা পাত্তা না দিয়ে রোহানকে নিয়ে চলে যায় বন্ধুদের কাছে। ফাবিয়া, কি রে, কোথায় ছিলি এতদিন? কোনো খোঁজ খবর নেই। বলছি সবটা, আগে দেখতো আমার পাশে কে। রুহি ফাবিহার পাশে রোহানকে দেখে অবাক হয়। বিশ্বাস করতে পারছে না এটা রোহান। নিজের চোখে ভালোভাবে ঘষে আবার তাকিয়ে দেখলো এটা সত্যি রোহান কিনা। রুহির এমন কাণ্ডে রোহান হেসে ফেলল। রোহানের হাসির শব্দে রুহি রোহানের দিকে তাকিয়ে ক্রাশ খেয়ে গেল। ওই রুহি। ফাবিহার ডাকে রুহির জ্ঞান ফিরে আসে। হ্যাঁ বল। কি করছিস এসব তুই? আমি বিশ্বাস করতে পারছি না, আমার সামনে রোহান রায়হান দাঁড়িয়ে আছে। আমি সত্যি রোহান। রোহানের মতো দেখতে অন্য কেউ নয়। রুহি রোহানের কথা শুনে লজ্জা পেয়ে যায়। রুহির লজ্জা মাখা মুখ দেখে রোহানের বুকে চিনচিন ব্যথা করতে লাগলো। রোহান, ও হলো রুহি। হ্যালো। হ্যালো। ভাবিয়া, আমি তাহলে এবার আসি। আবার আমাকে অফিসে যেতে হবে, না হলে দাদাভাই রেগে যাবে। ওকে, যাও। বাই। রোহান ওদের বিদায় জানিয়ে চলে গেল। ফাবিয়া, রোহানের সাথে তোর রিলেশনটা ঠিক আমি বুঝলাম না। সব বলবো, চল। ফাবিহা পুরো ঘটনাটা রুহিকে বলে। রুহি সবটা শুনে হা করে তাকিয়ে থাকে। ফাবিয়া, তুই তো চুপ, এটা কেউ জানে না। ঠিক আছে। ওই একটা কথা বলবো। বল। আমার সাথে রোহানের লাইন করিয়ে দিবি? ফাবিহা হা করে রুহির দিকে তাকায়। রুহি ওর দিকে ফাবিহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? রুহি, কি বলছিস এসব তুই? আমি রোহানের সাথে তো রিলেশন করাবো? আমি তো নিজেই করতে পারি না। কি? হ্যাঁ, আমি নিজেই তো রিকানের উপর লেট হয়ে আসি, কিন্তু মশাই তো আমাকে পাত্তাই দেয় না। ফাবিহার কথা শুনে রুহি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাঁচালি ভাই, আমি ভাবলাম তুই রোহানকে পছন্দ করিস। আমার তো হার্ট বেরিয়ে যাচ্ছিল। পাগলি। পরের দিন রাত্রিবেলা ফাবিয়ার কি হলো? দুদিন অফিসে আসলো না, শরীর টরিল খারাপ করলো না তো? রিকান কিছু একটা ভেবে বলল, আমি কেন এত উত্তেজিত হচ্ছি? হ্যাঁ, আমি বড্ড ভালোবেসে ফেলেছি ফাবিয়াকে। ওকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। পরের দিন সকালে ফাবিহা এখনো অফিসে আসেনি। রিকানের এবার সত্যি সত্যি চিন্তা হচ্ছে ফাবিহার জন্য। রোহান, একবার আমার রুমে আয়।
রুহান কিছুক্ষণ পর রিকানের ক্যাবিনে আসে। দাদা ভাই ডেকেছিলে? বলছি আমার সেক্রেটারি কোথায় গেল? ও তোকে তো বলা হয়নি, ফাবিয়ার কলেজে দরকার আছে, তাই কালকে অফিসে আসেনি। আর বললো আজকে আসবে, কিন্তু একটু দেরি হতে পারে। রিকান রুহানের দিকে তাকিয়ে বলল, সেটা আমাকে আগে বলতে নেই? আমি জানি তোকে বলেছে ফাবিয়া যে কাল আসবে না, আর আজকে আসতে দেরি হবে, সেটা ফোন করে বলেছে সকালে। ও শোন, আমার মিটিং আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তুই ফাবিয়াকে বলে দে ওখানে চলে যেতে। ওকে। রিকান মিটিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছে। রুহান ফাবিয়াকে ফোন দিয়ে বলে ও যেন সরাসরি মিটিংয়ের জায়গায় চলে যায়। মিটিংটা হচ্ছে একটা 5 স্টার হোটেলে। ফাবিয়া মিটিং শুরু হওয়ার 3 মিনিট আগে চলে আসে। একটু আগে এসেছি, না হলে স্যার তো আমাকে কিমা বানিয়ে ছাড়তো। রিকান ফাবিয়াকে আর চোখে একবার দেখে মিটিং চালু করে। মিটিং শেষে সবাই চলে যায়, শুধুমাত্র থাকে রিকান আর ফাবিহা। স্যার যাবেন তো? রিকান ফাবিয়াকে না বলে ওর দিকে এক পা করে এগিয়ে যেতে লাগলো। ফাবিয়া রিকানের এমন কাণ্ড দেখে খুব অবাক হয়। রিকানের ওর দিকে আগানো দেখে ও পেছাতে থাকে। স্যার আপনি এভাবে আগিয়ে যাচ্ছেন কেন? তুমি পেঁচাচ্ছ কেন? মানে? ফাবিয়া পেছাতে পেছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকায়। সাইড কাটিয়ে বের হতে যাবে, তখন রিকান ওর দুটো হাত দেয়ালে রাখে, ফাবিহারকে আটকে দেয়। ফাবিহার বুক কাঁপতে লাগলো। রিকানের মতো এরকম কাছে আর কিছু ভাবতে পারছে না, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হবে। ফাবিহা কাঁপা কাঁপা গলায় বলল, স্যার কি করছেন? রিকান নিজের মুখটা ফাবিহার মুখের সামনে আগাতে থাকে। ফাবিহা ভয়েতে চোখ বন্ধ করে নেয়। রিকান আলতো হেসে ফাবিহার মুখে ফু দিয়ে মুখের চুলগুলো সরিয়ে দিতে লাগলো। রিকানের এমন কাজে ফাবিহা চোখ আরো শক্ত করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। রিকান ফাবিহার কাণ্ড দেখে হাসতে থাকে। রিকানের হাসির শব্দ শুনতে পেয়ে ফাবিহা চোখ খুলে তাকিয়ে রিকানের দিকে হা করে তাকিয়ে থাকে। এই প্রথম রিকানের হাসি দেখেছে। রিকান ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ওর হাসি থামিয়ে দেয় এবং বলে, কি দেখছো? আপনার হাসি। ফাবিহা কথাটা বলে দিয়ে লজ্জায় পড়ে যায়, আর রিকান ফাবিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। রিকান ফাবিয়াকে প্রতিটি মুহূর্ত বুঝিয়ে দিচ্ছে ও ফাবিয়াকে পছন্দ করে। ফাবিয়া রিকানকে আরো ভালোবেসেছে। ওইদিকে রোহান আর রুহের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রোহান ফাবিহাকে বলল, ফাবিয়া আমার একটা কাজ করতে পারবে? কি কাজ? রুহিকে নিয়ে কফি শপে আসতে পারবে বিকাল 5টার সময়? কেন? প্লিজ, প্রশ্ন করো না, এটা করো, সবটা বুঝতে পারবে। ওকে নিয়ে যাব। রোহানের কথা মতো রুহিকে নিয়ে ফাবিহা কফি শপে উপস্থিত হলো। এখানে আনলি কেন? একটু ওয়েট কর, সবটা বুঝতে পারবি। ওকে। হাই। রোহানকে এখানে দেখে রুহি খুব অবাক হয়। হ্যালো। চলো বসি। কি কফি নেবে? কোল্ড কফি। রুহি কি নিবি? কোল্ড কফি। রুহি কিছুই বুঝতে পারছে না রোহান এখানে কেন, আর ফাবিহা ওকে এখানে এনেছে কেন। সব গুলিয়ে যাচ্ছে। রোহান 3টে কোল্ড কফি অর্ডার দেয়। তারপর আমার একটা কল এসেছে, দরকারি, একটু আসছি। রোহান চলে যায়। রুহি ফাবিহাকে জিজ্ঞেস করতে যায়, তখনই ফাবিহার ফোনে একটা মেসেজ আসে। রুহি তুই একটু বস, আমি এখনই আসছি। আরে কোথায় যাচ্ছিস? আসি। ফাবিহাও চলে যায়। রুহি কিছুই বুঝতে পারলো না, সবটা মাথার উপর দিয়ে চলে গেল। ওইদিকে এসেছো? আমাকে ডাকলে কেন এখানে? রোহান যা বললো তাতে ফাবিহা অবাক হলো। রোহান হাতে একটা গোলাপ নিয়ে হাঁটু ধরে বসে ফাবিহার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দিন থেকেই। তুমি কি আমার পথ চলার সঙ্গী হবে? আমাকে বিয়ে করবে? ফাবিহা রোহানের এমন কাজ যেন আকাশ থেকে পড়লো। কি হলো এটা? রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। কেমন হলো? ভালো, কিন্তু কিছু বুঝলাম না। তোমাকে দিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। মানে? আমি রুহিকে প্রপোজ করব। ফাবিহার মুখটা হা হয়ে গেল। কি হলো, মুখটা বন্ধ করো। এটা ঠিক হলো না। কেন? তুমি আমাকে না ভালোবেসে রুহিকে ভালোবাসবে? ওই, তোমাকে কেন ভালোবাসবো? আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে আমার দাদা ভাইয়ের কি হবে? তোমার ভাইয়ের কি হবে মানে? আমার ভাবি বানাবো তোমাকে, সেজন্যই তো সেক্রেটারি করে রেখেছি। হ্যাঁ?
না, হ্যাঁ এবার চলো। আমি আগে যাই। ফাবিয়া আগে যায়। কোথায় ছিলি? একটা কাজ ছিল। ও, রুহান এসে রুহির হাতটা ধরে রুহিকে একটা ফাঁকা জায়গায় দাঁড় করায়। রুহি কিছু বুঝতে পারছে না। রুহান রুহির সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে? বিয়ে করবে আমায়? রুহি এতটাই শখ যে রুহানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাই রুহির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল যাতে রুহি হ্যাঁ বলে দেয়। রুহি ফাবিয়ার দিকে তাকায়, ফাবিয়া চোখ দিয়ে ইশারা করে। রুহি রুহানের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। রুহি আর রুহানকে ফাবিয়া একা ছেড়ে দেয়। রাত্রিবেলা। রোহান, বলো দাদা ভাই। মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না রোহান? রিকানের কথা শুনে অবাক হয় রুহান। কি হলো বল। দাদা ভাই তুই? আমিও ওই কফি শপে উপস্থিত ছিলাম। দাদা ভাই খুব ভালোবাসি ওকে। চিন্তা করিস না, তোর ভালোবাসার মানুষটার সাথে তোর বিয়ে আমি শীঘ্রই দিয়ে দেব। থ্যাঙ্কস দাদা ভাই। আরও কয়েকটা দিন কেটে যায়। রিকান ফাবিয়াকে আগের মতো এড়িয়ে চলতে থাকে। দরকার ছাড়া কোনো কথা বলে না। ফাবিয়াকে কষ্ট দিচ্ছে। ফাবিয়া আর থাকতে পারছে না, তাই রিকানকে গিয়ে বলে সরাসরি। স্যার, রিকান ফাবিয়াকে এখানে দেখে খুব অবাক হয়। পারমিশন না নিয়ে কেবিনের ভেতর আসলেন কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। যা কথা পরে বলবেন, আমি এখন ব্যস্ত। কথাগুলো এখনই শুনতে হবে। ফাবিয়ার এমন কথা শুনে রিকান ফাবিয়ার দিকে তাকায়। কি বলবেন বলুন। আমাকে ইগনোর করার কারণ? রিকান আবার চমকে উঠল ফাবিয়ার কথা শুনে, কিন্তু কিছু বলল না। কি হলো বলুন, কেন হঠাৎ করে আমাকে ইগনোর করছেন? কেন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন বলুন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি বাধ্য কিনা জানি না, কিন্তু আমি এর উত্তরটা না জানা পর্যন্ত এখান থেকে নড়ব না। ওকে, থাকুন আপনি। রিকান কথাটা বলে কাজ করতে শুরু করলো। ফাবিয়া রিকানের কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে। সামনের চেয়ারটা বসে পড়ল থপ করে। রিকান মাথা তুলে একবার ফাবিয়াকে দেখে আবার কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর রিকান কেবিন থেকে বেরিয়ে গেল। ফাবিয়া গাল ফুলিয়ে বসে থাকলো। 1 ঘন্টা পর রিকান কাজ শেষ করে এসে দেখলো ফাবিয়া বসে আছে এখনো। কেন এসব প্রশ্ন নিয়ে এসেছো আমার কাছে? ফাবিয়া রিকানের কথা শুনে মাথা তুলে তাকালো। তখন রিকান এসেছে, ও খেয়ালই করেনি। আপনি বলুন কেন ইগনোর করছেন, কেন কথা বলছেন না? আমি তোমার সাথে কথা বললে তোমাকে যে ভালোবাসে সে কষ্ট পাবে, সেটা আমি চাই না। ফাবিয়া রিকানের কথায় আকাশ থেকে যেন পড়লো। মানে? আমি সবটা দেখেছি, তাই আমার সামনে নাটক করতে হবে না। ফাবিয়া কিছু বুঝতে পারছে না, সবটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তোমরা একে অপরকে ভালোবাসো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি, কথা দিলাম। ফাবিয়া রিকানের কথা এমনিতেই বুঝতে পারছে না, তার উপর রিকানের অমন কথা শুনে রেগে বোম হয়ে গেল। ওই তুই কি বললি? আমার বিয়ে দিবি? আমি তো তোকে খুন করব। তোর সাহস কি করে হলো আমার বিয়ে দেবার কথা বলার? রিকান হা হয়ে তাকিয়ে আছে ফাবিহার দিকে। তোর মুখে যদি আমার বিয়ে দেবার কথা শুনি তাহলে তোকে আমি খুন করব বলে দিলাম। ফাবিয়া কেবিন থেকে বেরিয়ে চলে গেল। রিকান হা হয়ে তাকিয়ে আছে ফাবিয়ার যাওয়ার দিকে। ফাবিয়া আমার উপর রেগে গেল কেন? রিকান কিছু বলল না। রাত্রিবেলা রিকান ছাদে উঠে দাঁড়িয়ে আছে। কি রে দাদা ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি। ও, তোর রিলেশন কেমন চলছে? এই তো ভালোই। রুহি বলছিল তোমার সাথে দেখা করবে, কবে আনবো বলো? রিকান ভ্রু কুচকে তাকে জিজ্ঞেস করলো, কে রুহি? ও, তোকে তো নামটা বলা হয়নি। আমি যে মেয়েটাকে ভালোবাসি ওর নাম রুহি, আমাদের ফারিয়ার ফ্রেন্ড। রিকান রুহানের কথা শুনে আকাশ থেকে পড়লো। রুহানের ফোন আসায় ও চলে যায়। এটা কি হলো? আমি ফাবিয়াকে ভুল বুঝছি? রিকান নিজের ভুলটা বুঝতে পেরে মাথা চাপড়াতে লাগলো। পরের দিন ফাবিহা পুরো রেগে আগুন হয়ে আছে। ম্যাম, আপনাকে স্যার ডাকছে। কেন? আমি কিভাবে বলবো? ও, 1 ঘন্টা পর। স্যার ডাকছে আপনাকে। বলো যেতে পারবো না। পিয়ন হা হয়ে যায় ফাবিহার কথায়। হা করে দাঁড়িয়ে না থেকে চলে যাও। আচ্ছা। পিয়ন গিয়ে রিকানকে ভয়ে ভয়ে বলল, স্যার ম্যাম আসবে না বলেছে।
রিকান পিয়নের কথা শুনে মাথা তুলে তাকায়, তারপর বলল, তুমি যাও। পিয়ন রিকানের কথা শুনে অবাক হয়। উনি ভেবেছিলেন রিকান রেগে যাবে, কিন্তু এতটা শান্ত থাকবে ভাবতে পারেনি। পিয়ন চলে যায়। রিকান কি যেন একটা ভেবে ফাবিয়ার কেবিনের দিকে যায়। ফাবিয়া কেবিনে বসে কাজ করছে। রিকান গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, ফাবিয়া, কে? কথাটা বলে মাথা তুলে তাকিয়ে অবাক হলো রিকানকে এখানে দেখে। স্যার আপনি? কি করব আর, তুমি তো গেলা না, তাই আমি এলাম। ও, কি দরকার বলুন। সরি। ফাবিয়া রিকানের কথা শখ খেয়ে রিকানের দিকে তাকিয়ে থাকলো। সরি, আমার তোমার বিয়ের কথা বলা ঠিক হয়নি। এ বলে রিকান চলে যায়। ফাবিয়া চেয়ারে বসে পড়ল। আমি ঠিক শুনলাম তো? স্যার আমাকে সরি বললো? ফাবিয়া একটু ভেবে বলল, হ্যাঁ ঠিকই তো শুনলাম। ওইদিকে রিকান কি যেন একটা ভেবে আবার ফাবিহার কেবিনের দিকে আবার আসলো। এসে শুনতে পেল সে বলছে, শালা কাঠ বিড়ালি ইঁদুর, আর শুনলাম তোকে আমি আছাড় মারবো। তো সাহস কি করে হয় আমার বিয়ের কথা বলার, আমাকে অ্যাভয়েড করার, আবার আমাকে এখন বলছিস তোকে তো আমি। কি? কে রে? ফাবিয়া পেছনে তাকিয়ে রিকানকে দেখে থতমত খেয়ে গেল। স্যার আপনি? কি যেন বলছিলে, বলো। কিছু নয় স্যার। ফাবিয়া দৌড়ে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। ফাবিয়া চলে যেতে রিকানের অট্ট হাসিতে ফেটে পড়ল। ফাবিয়ার কারো হাসির শব্দ শুনতে পেয়ে নিজেকে কেবিনের দিকে উকি দিয়ে তাকালো আর দেখলো রিকান হাসছে। সে অবাক হয়ে তাকিয়ে থাকলো। রিকান হাসি থামিয়ে কেবিন থেকে বেরিয়ে চলে যাবে, তখন ফাবিয়াকে দেখে থেমে যায়। স্যার আপনি হাসছিলেন কেন? কই কিছু না তো। ও। রিকান ওখান থেকে কিছু না বলে চলে যায়। রাত্রিবেলা। হ্যালো রুহি, কি খবর বল? কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ। কি করছিস? একটা কথা ভাবছি। কি? রিকানকে কিভাবে বলবো? আমি একটা কথা বলবো, তুই বলে দে ওকে। আমার যতদূর মনে হয় তোকেও ভালোবাসে। আচ্ছা বলে দেব, কিন্তু আমার ভয় লাগছে। পরের দিন। আজকে অফিস বন্ধ। ফাবিয়া রিকানদের বাড়িতে এসেছে। তুমি এখানে? কেন আসতে পারি না? না সেটা নয়। রিকান স্যারের সাথে একটু দরকার ছিল। ও তুমি তাহলে থাকো, আমি যাই। কোথায়? তোমার বন্ধুকে নিয়ে একটু বের হব। ওকে। রোহান চলে যায়। রিকানের রুমে গিয়ে ফাবিহা বলল, স্যার আসবো? রিকান ফাবিহার গলা শুনে এদিক সেদিকে তাকালো আর চমকে উঠল। তুমি এখানে? আপনার সাথে একটু দরকার ছিল। কি দরকার? আপনাদের বাড়িটা ঘুরতে ঘুরতে বলি। আচ্ছা চলো। রিকান ওদের বাড়িটা পুরোটা ঘুরে দেখাতে লাগলো। বাড়ি নয়, পুরো রাজপ্রাসাদ। কি বলবে বলো। আসলে স্যার। কি? আমি আপনাকে ভালোবাসি। রিকান অবাক হয়ে ফাবিহার দিকে তাকালো। ফাবিহার এই কথাটা বলবে ও ভাবতে পারেনি। রিকান কিছু না বলে ওইখান থেকে নিজের রুমের দিকে চলে যায়। ফাবিহা রিকানকে কিছু না বলে ওর চলে যেতে দেখে রিকানের পিছে পিছে যায়। রিকান নিজের রুমের বারান্দায় গিয়ে বসলো। ফাবিহা রিকানের সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হলো, আপনি আমাকে কিছু না বলে চলে এলেন কেন? রিকান এক অদ্ভুত দৃষ্টিতে ফাবিহার দিকে তাকিয়ে বলল, বসো। রিকানের গলার স্বর, চোখের দৃষ্টি ফাবিহার কাছে অজানা। রিকানের এমন হঠাৎ পরিবর্তনের কারণ ফাবিহার অজানা। ফাবিহা রিকানের কথা মেনে নিয়ে চেয়ারে বসে পড়ল। রিকান ফাবিহার দিকে তাকিয়ে বলল, ভালোবাসো আমায়? ফাবিহা রিকানের পাল্টা প্রশ্নে অবাক হলো। মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কি জানো আমার সম্পর্কে যে আমাকে ভালোবাসলে? ফাবিহা আবারও চমকে উঠল আর রিকানের দিকে তাকিয়ে থাকলো। বলো। ফাবিহা কিছু বলে না, রিকানের দিকে শুধু তাকিয়ে থাকলো। তুমিও জানো যতটা সবাই জানে ঠিক ততটাই, এর বেশি কিছু জানো না। জানো না আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। মানে হলো এটাই যে আমাকে যতটা ভালো ভাবছো আমি ততটা ভালো নই। আমি আজকের রিকান রায়হান এই জায়গায় এসেছি অনেক কষ্ট করে। বাবা একজন আদর্শ স্কুল শিক্ষক ছিলেন আর মা একজন সৎ উকিল। বাবা মা সৎ আদর্শের পথে থাকতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
তবুও আমাদের দুই ভাইকে বলেছিলেন আমরা যেন সবসময় সৎ পথে থাকি। রিকানের চোখটা পানিতে ভরে উঠল, চোখের পানিটা মুছে বলতে লাগলো, বাবা মাকে হারিয়ে অনাথ দুই ভাই রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। রোহান তখন অনেক ছোট ছিল, কিছু বোঝে না, কিন্তু আমি সবটা বুঝতে পারি। লোকের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছি একটু খাবারের জন্য, যেখানে আদর বিলাসিতায় মানুষ হওয়া ছেলেটা। বড় দামি গাড়ি, দামি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু ভাগ্যের ফেরে আমরাই হয়ে উঠি পথের ভিখারি। একদিন একটা লোক আমাদের ভালো খাবার দেবে বলে নিয়ে আসে। আমি আমার ছোট ভাইটা ভালো খাবার পাবে তাই আমি আর না করিনি। লোকটা আমাকে সত্যিই ভালো খাবার দিত, কিন্তু আমাকে দিয়ে কিছু জিনিস অন্য লোকের কাছে পাঠাতো। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারি লোকটা বেআইনি কাজের সাথে যুক্ত। রোহানকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। রোহানকে মেরে ফেলার ভয় দেখাই। নিজের ভাইটাকে বাঁচানোর জন্য ওদের সব বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে যাই। বাবা মার শেষ কথা রাখতে পারিনি। ফাবিয়া তাকিয়েছে রিকানের দিকে। এতটুকু বয়সের ছেলে, তার উপর কত না ঝড় বয়ে গেছে। যত বড় হতে লাগলাম তত আরো বেশি জড়িয়ে যেতে লাগলাম মাফিয়া জগতের সাথে। নিজের ইচ্ছা ছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব। রোহানকে একটা ভালো স্কুলে ভর্তি করেছিলাম। নিজে স্কুলে না যেতে পারলেও পরীক্ষাগুলো দিতাম। প্রতিটা পরীক্ষায় ভালো নাম্বার পেতাম, কিন্তু কখনো মাফিয়া জগৎ থেকে বের হতে পারিনি। এভাবে থাকতে থাকতে এক সময় হয়ে উঠি মাফিয়া জগতের কিং। রিকানকে চমকে দিয়ে ফাবিয়া উঠে বলল, ব্ল্যাক ওয়ার্ল্ড দলের কিং, অর্থাৎ ব্ল্যাক কিং, তাই তো? রিকান ফাবিয়ার দিকে অবাক হয়ে তাকালো, চোখে কৌতূহল। তুমি কিভাবে জানলে? মিস্টার মাফিয়া, আমি আপনার সম্পর্কে আরো অনেক কিছুই জানি। কিভাবে? তুমি কে? আমি কে সেটা না জানলেও চলবে, কিন্তু তুমি কে সেটা আমি খুব ভালো করে জানি। ফাবিহা একটি পিস্তল বের করে রিকানের দিকে তাক করলো। রিকান খুব অবাক হয় ফাবিহার এই কাজে। ফাবিয়া, এসব কি? কি এসব সেটা পরে বুঝবেন, এখন আপনি আমার সাথে চলুন। কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। রিকান হেসে উঠল। ফাবিহা রিকানের হাসির মানে বুঝতে পারলো না। ফাবিয়া, তুমি এত বোকা কেন? ফাবিহা হচকুচিয়ে বলল, মানে? রিকান ফাবিহার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়, তারপর ফাবিহার দিকে তাক করে বলল, বলো তুমি কে? তোমার আসল পরিচয় কি? আমাকে মেরে ফেললেও আমি বলবো না কিছু। দেখো ফাবিয়া, আমার ভালো লাগছে না। চুপচাপ সত্যিটা বলে দাও, না হলে আমার রাগ ওঠালে আমি রাগের বশে কি করব আমি নিজেও জানি না। মেরে ফেলবেন তো মেরে ফেলুন, কোনো অসুবিধা নেই। রিকানের রাগটা বেড়ে যায়। রাগের সাথে ফাবিয়াকে বলল, লাস্টবার বলছি, বলো। বলবো না। ফাবিহার এই গোয়ামি দেখে রিকানের নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, হামলা করে দেয় ফাবিহার ঠোঁটের উপর। আচমকা আক্রমণে ফাবিহার শক, কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। যখন বুঝতে পারলো তখন নিজেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারলো না। শেষে ব্যর্থ হয়ে চুপ হয়ে যায়। রিকান পাক্কা 15 মিনিট পর ফাবিহাকে ছাড়লো। দুজনে হাঁপাচ্ছে। হঠাৎ ফাবিহা বলে উঠলো, এটা কি হলো? রাগ ওঠালে কেন? তা বলে আপনি? বেশি কথা বলবে না, আবার না হলে। ফাবিহা তাড়াতাড়ি নিজের ঠোঁটে হাত দিয়ে দিল। রিকান ফাবিহার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এবার বলো চুপচাপ। কি বলবো? কে তুমি? তুমি কিভাবে জানলে আমি ব্ল্যাক কিং? আসলে দেখো ফাবিয়া, আমিও তোমাকে সব সত্যিটা বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি সবটা আগে থেকেই জানো। কিভাবে জানলে সত্যিটা বলো। আমি বলতে পারবো না। তখনই ফাবিহার ফোন বেজে উঠলো। ফাবিহা ফোন ধরার আগে রিকান ফোনটা হাত থেকে নিয়ে নেয়। রিকান ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে চমকে উঠল, ড্যাড। রিকান ফাবিহার দিকে তাকিয়ে বলল, ড্যাড কে? ফাবিহা কিছু বলল না। রিকানের ধমকের সুরে ওকে জিজ্ঞেস করলো, ফাবিয়া বলো ড্যাড কে? ফাবিহা রিকানের ধমকে ভয়ে ভয়ে বলল, আমার বাবা। রিকান অবাক হলো, কারণ সে জানতো ফাবিহা একজন অনাথ মেয়ে। রিকান ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে কি বললো বোঝা গেল না। আপনার মেয়েকে যদি সুস্থ দেখতে চান তাহলে এই ঠিকানায় তাড়াতাড়ি চলে আসুন। আর শুনুন, কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে মেয়েকে আর পাবেন না। রিকান ফোনটা কেটে দেয়। ফাবিহা বলল, আপনি ড্যাডকে এখানে ডাকলেন কেন? রিকান বাঁকা হেসে বলল,
ওনার জানা উচিত ওনার মেয়ে ঠিক কি করছে। রুহানকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল রিকান। কিছুক্ষণ পর ফাবিহার বাবা হন্তদন্ত হয়ে ছুটে এলেন রিকানদের বাড়িতে। আমার মেয়ে কোথায়? ফাবিহা ওর বাবাকে দেখে তাড়াতাড়ি জড়িয়ে ধরলেন। মা, তোকে কে এখানে আটকে রেখেছে? আমি। ফাবিহার বাবা ফাবিহাকে ছেড়ে রিকানের দিকে তাকিয়ে চমকে উঠল, সাথে রিকানও। রিকান, তুমি? ফাবিহা চমকে উঠে জিজ্ঞেস করলো, ড্যাড তুমি ওনাকে চিনো? পাশ থেকে রোহান আসতে দেখে বলল, রিকান রায়হানকে কে না চেনে? সবাই রোহানের দিকে তাকায়। রোহান একটা মুচকি হাসি দিয়ে বলল, উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। উনি ফাবিয়ার বাবা। রোহানের চোখে মুখে কোনো পরিবর্তন দেখা গেল না, যেন ওর কাছে এটা স্বাভাবিক। রোহান শান্ত স্বরে বলল, হুম। রিকান একটু অবাক হলো, তারপর বলল, ফাবিয়া আমাদের মিথ্যে বলেছে, আমাদের টকিয়েছে। ফাবিয়াকে আমি সমস্ত সত্যিটা বলেছিলাম। রিকান চরম ভাবে অবাক হয়ে যায়। মানে? ফাবিয়াকে আমি সমস্ত সত্যিটা বলি যেদিন ওকে কলেজে ছাড়তে গিয়েছিলাম। ফ্ল্যাশব্যাক। ফাবিয়া, আমি কি তোমাকে বিশ্বাস করে সত্যিটা বলতে পারি? বলো যদি আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়। জানি না তুমি বিশ্বাসের যোগ্য কিনা, কিন্তু তুমি আমার দাদাভাইকে ভালোবাসো, এটা জানি। তাই তোমার সত্যিটা জানার অধিকার আছে। কি সত্যি? আমার দাদাভাই রিকান রায়হান হলো মাফিয়া কিং। রোহান যতটা ভেবেছিল ততটা অবাক মনে হয়নি। ফাবিহা হলো না। ফাবিয়া, বলো। কলেজ চলে এসেছি। ফ্ল্যাশব্যাক শেষ, বর্তমান। আর দাদাভাই, আমরা যে মেয়েটাকে তুলে আনতে বলেছিলাম সেই মেয়েটা হলো আসলে ফাবিয়া। মানে? শিবার লোকেরা ঠিক মেয়েটাকে তুলে নিয়ে এসেছিল। কিন্তু আমরা তো অন্য জনের ছবি দিয়েছিলাম। না দাদাভাই, আমরা তো মিস্টার ফারুক আহমেদের মেয়েকে তুলে আনতে বলেছিলাম। তোমরা আমার মেয়েকে তুলে আনতে চেয়েছিলে কেন? আমার সাথে তোমাদের কি শত্রুতা? আপনার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, আর না আছে। কিন্তু কি? আপনার মেয়ের সাথে আছে। মানে? ফাবিয়া হলো একজন আন্ডার কভার অফিসার। সবাই চমকে উঠল। কি? আপনার মেয়ের উপর দায়িত্ব দেওয়া হয় যে মাফিয়া কিং কে সেটা খুঁজে বের করার। ও দাদাভাইয়ের বিরুদ্ধে অনেক কিছু তথ্য জেনে যায়, যেটা দাদাভাই গোপন সূত্রে খবর পায়। আর এটা জানতে পারে যে মেয়েটা আপনার মেয়ে। তাই ওকে তুলে আনার জন্য গুন্ডা ঠিক করা হয়, এবং তারা ঠিক মানুষটাকেই তুলে আনে। কিন্তু আমরা চিনতে পারিনি, কারণ অন্য একটা মেয়ের ছবি আমরা আপনার মেয়ের ছবি হিসাবে পাই। সেটা রুহির ছবি ছিল। রুহি? রুহিকে আমরা জানতাম আপনার মেয়ে হিসাবে, কিন্তু সেটা ভুল তথ্য ছিল। ফাবিহা অবাক হয়ে বলল, তার মানে? হ্যাঁ, সেদিন কলেজে আমি রুহিকে দেখে চিনতে পারি এবং রুহিকে প্রপোজ করি, প্রধানত সমস্ত সত্যিটা জানার জন্য। তুমি রুহিকে ঠকাচ্ছ? না, আমি সত্যি রুহিকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করায় কিছু যায় আসে না। আমি রুহির থেকে তোমার ব্যাপারে সবটা জেনেছি। ফাবিহা রেগে যায়। আমি রুহিকে বারণ করেছিলাম। রুহি তো ঠিক করেছে সত্যিটা বলে, কিন্তু আমি বুঝতে পারছি না তুই কিভাবে আন্ডার কভার অফিসার হয়ে গেলি। আসলে ড্যাড, তোর কোনো কথা আমি শুনতে চাই না। ফাবিহার বাবা রাগ করে চলে যান। তোমরা পুলিশ মাফিয়া নিজেদের মধ্যে ব্যাপারটা বুঝে নাও, আমি গেলাম। রুহানও চলে যায়। আমি তোমাকে বিশ্বাস করে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করলে, আমার বিশ্বাস নিয়ে খেলা করলে। তোমার যেটা ভালো মনে হবে সেটাই করো, আমি বারণ করব না। আমার ভালো থাকাটা তোমার উপর নির্ভর করছে। রিকান চলে যায়। ফাবিহা কি করবে বুঝতে পারে না। এদিকে নিজের ভালোবাসা, অপরদিকে নিজের ডিউটি। ফাবিহা নিজের অফিসে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস ফাবিয়া, ভিতরে এসো। তোমার কাজ কত দূর? স্যার আমার কাজ কমপ্লিট। আমি জানতে পেরে গেছি কে সেই কিং। স্যার ফাবিহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে? রিকান রায়হান। স্যার ফাবিহার দিকে তাকালেন, তারপর অট্ট হাসিতে ফেটে পড়লেন। ফাবিহা অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো স্যার? ভিতরে এসো। ফাবিহা স্যারের কথা শুনে দরজার দিকে তাকিয়ে অবাক হলো। চেনে ওকে? ফাবিহা চমকে উঠে বলল, রিকান? রিকান ফাবিহার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রিকান। রিকান, তোমার অফিস তোমার দায়িত্বে দিয়ে দিলাম, আমি আসি। স্যার চলে যায়। রিকান চেয়ারে বসে পড়ল। ফাবিহার মাথায় কিছু ঢুকছে না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কি হলো? হাঁ করে তাকিয়ে আছো কেন?
আমি কিছু বুঝতে পারছি না, আপনি এখানে কেন? তুমি আমার ব্যাপারে যা জানো সবটা সত্যি, কিন্তু তার বাইরেও আরো কিছু সত্য কথা আছে। কি কথা? আমি মাফিয়া কিং ঠিকই, কিন্তু সাথে একজন আন্ডার কভার অফিসারও। ফাবিহা যেন আকাশ থেকে পড়ল। আমি ইচ্ছা করেই তোমাকে মাফিয়া কিংকে খোঁজার দায়িত্ব দিয়েছিলাম আর দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আর কালকে তোমাকে ওই কথাটা বলেছিলাম দেখব বলে। তোমার কাছে কোনটা আগে, দায়িত্ব না ভালোবাসা? ফাবিহা অবাকের পর অবাক হচ্ছে। তুমি পরীক্ষায় পাশ করে গেছো। তোমার কাছে কেন, আমাদের সকলের কাছেই এটা হওয়া উচিত। নিজের দায়িত্ব আগে, তারপর অন্য কিছু। এভাবেই নিজের দায়িত্ব পালন করো। ফাবিহা মাথা নাড়ালো। কিছুক্ষণ পর সব চুপচাপ দাঁড়িয়ে রইল, নিজের চোখ নখ ঠুকরাচ্ছে। ভালোবাসি। রিকানের এমন কথা শুনে ফাবিহা মাথা তুলে তাকালো। ভালোবাসি। বিয়ে করবে আমাকে? ফাবিহা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ফাবিয়া। ফাবিহা রিকানের এই ডাক অতিক্রম করতে পারে না। রিকানেরকে গিয়ে জড়িয়ে ধরে। রিকান হেসে বলল, থাকলি। শুধু তোমার? ভালোবাসি। আমিও ভালোবাসি মিস্টার মাফিয়া। রিকান আলতো করে হেসে আর শক্ত করে জড়িয়ে ধরল ফাবিয়াকে। আর ফাবিয়াও বেঁচে থাকুক সকল ভালোবাসায়। আমাদের গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।